বাংলাদেশের ভার্সিটিতে অ্যাডমিশনে কিভাবে করে কাজ করে। ইউ ডোন্ট গেট টু চুজ। বর্তমান যুগে ইউ ডোন্ট নিড অ্যান একাডেমিক ডিগ্রি যে আমাকে ব্যাংকে চাকরি করতে হলে বিবিএ করতে হবে। দ্যাট ইজ নট ট্রু। এখনকার জেনারেশনের ছেলেপেলে কিন্তু আমাদের মতো আর বই পড়ে না। আমার আর কিছুই করার নাই, সবকিছুই আমার দেয়ালে পিঠে গেছে। কেউ সরকারি চাকরিও করছে, আবার কেউ এই টিকটক করেও সাকসেসফুল হয়ে যাচ্ছে। বাংলাদেশে দেয়ার আর ভেরি রেয়ার বিজনেস বা কোম্পানি যারা আসলে ব্র্যান্ড বুঝে। আমাদের দেশের উদ্যোক্তা যারা নতুন আছে, আমি বড় ব্র্যান্ডগুলোর দিকে যাচ্ছি না, যারা বুঝে, যাদের রিসোর্স আছে, তাদের এই ধৈর্যটা, এই ইচ্ছাটা, এই রিসোর্সটা খরচ করার মতো মেন্টালিটি, রিসোর্স কোনোটাই নেই। ওয়ার্ল্ডের যারা বিশাল বিশাল সায়েন্টিস্ট, যারা ভেরি মাচ অবসেসড, অনেক কিছু করে গেছে, এদের সবার যে ফ্যামিলি লাইফে খুব ভালো অবদান ছিল তা কিন্তু না। মার্ক অনুপম মল্লিক একজন এন্টারপ্রেনার, বিজনেস স্ট্র্যাটেজি কনসালটেন্ট, মার্কেটার, কর্পোরেট ট্রেনার, ডক্টরাল রিসার্চার, টিচার, অথর অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি বাংলাদেশের প্রথম কনভার্সন ফোকাস স্মার্ট টেক বিজনেস স্ট্র্যাটেজি কনসাল্টিং ফার্ম আইডিন কনসাল্টিং এর ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ কনসালটেন্ট। তিনি এর পূর্বে ইন্টারন্যাশনাল সফটওয়্যার কোম্পানি কোড ক্রাফটার্স এর কান্ট্রি লিড অফ বিজনেস সার্ভিসেস হিসেবে দায়িত্বরত ছিলেন। বহুবিধ দিক থেকে হাইলি এক্সপিরিয়েন্স মার্ক অনুপম মল্লিক ফরচুন 500 কোম্পানিজ সহ বিভিন্ন গ্লোবাল অ্যান্ড লোকাল অর্গানাইজেশনের জন্য নিয়মিত বিজনেস কনসালটেন্সি এবং কর্পোরেট ট্রেনিং প্রোভাইড করে থাকেন। তিনি টাইম মেশিন সহ 3টি বইয়ের লেখক, যার মধ্যে স্মার্ট মার্কেটিং ও দ্য গ্রোথ কোড বেস্ট সেলার আর্ট প্রাপ্ত। সেই সাথে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ সহ আরও বেশ কিছু স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের গেস্ট ফ্যাকাল্টি অর্থাৎ পার্ট টাইম লেকচারার হিসেবেও কাজ করছেন। অন্যরকম কথা পডকাস্টের আজকের এপিসোডের গেস্ট মার্ক অনুপম মল্লিক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি অন্যরকম কথার আরেকটা নতুন এপিসোডে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মার্ক অনুপম মল্লিক ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া তো স্বনামধন্য বিজনেস স্ট্র্যাটেজি কনসালটেন্ট, ভাইয়া অথরও বটে। ভাইয়ার আরেকটা পরিচয় আছে, ভাইয়া কিন্তু আমার কলেজের এবং ভার্সিটিরও সিনিয়র। তো সেই জন্য ভাইয়াকে আজকে পেয়ে খুব ভালো লাগছে। ভাইয়ের সাথে অনেক আলাপ হবে, কথা হবে। ভাই, আপনি কেমন আছেন? বেশ ভালো আছি রাতু, থ্যাংক ইউ সো মাচ। তোমার কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি অনেক ভালো আছি। আমরা ইউজুয়ালি পডকাস্টটা যেখান থেকে শুরু করি সেটা হচ্ছে আমাদের এখানে যারাই আসেন তারা তাদের লাইফের, আচ্ছা, বিশেষ করে তাদের শিক্ষা জীবনের গল্পটা দিয়ে শুরু করেন। ওকে। এখান থেকে আমরা অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট পাই। ওকে। যেমন ছোটবেলায় পড়াশোনাটাকে তারা কিরকম মনে করতেন, কিংবা যখন আস্তে আস্তে পড়াশোনার শেষের দিকে এসে ক্যারিয়ারে চলে যান এবং সেখান থেকে একটা ক্যারিয়ারে সেট হন, তখন দেখা যায় যে কিছু ট্রিগার মোমেন্ট থাকে বা কোনো একটা ঘটনার কারণে কোনো একটা চিন্তা থেকে তারা তাদের যে রেসপেক্টিভ ক্যারিয়ার গুলো সেগুলোকে চুজ করেন। সো আমরা কি এদিক থেকে শুরু করতে পারি ভাইয়া? আপনার শিক্ষা জীবন দিয়ে যদি শুরু করি। শিওর, অ্যাবসলিউটলি। সো তুমি একটা মজার কথা বলছিলে যে আসলে ক্যারিয়ার কোথা থেকে কোথায় যাচ্ছে, প্রফেশনাল এভরিথিং। আমার কাছে মনে হয় যে পুরা জিনিসটা যদি সাম আপ করি বিফোর গোয়িং দ্য স্টোরিজ অ্যান্ড এভরিথিং, এখানে আমার স্টিভ জবসের একটা কথা খুব পছন্দ। এবং স্টিভ জবস বলেছিলেন যে ইউ ক্যান অনলি কানেক্ট দ্য ডটস লুকিং ব্যাকওয়ার্ডস, ইউ ক্যান নট কানেক্ট দ্য ডটস লুকিং ফরওয়ার্ড। তার মানে আমরা সামনের দিকে কি কি হবে এইটাকে আসলে প্রেডিক্ট করতে পারি না, কিন্তু পিছে যখন ফিরে তাকাই তখন ইট মেক সেন্স, ইট মেক কমপ্লিট সেন্স, রাইট? সো এটা শুরু করলাম কারণ এটা আসলে বিখ্যাত ব্যক্তিরা তো অনেক কথা বলেন, আমরা শুনে অনেক সময় বুঝতে পারি না কেন বললেন, কিন্তু ম্যাচ করলে বোঝা যায়, রাইট? সো আমি যদি আমার গল্পটাই বলি, খুব শর্টে যে জিনিসটা ছিল যে আমি আসলে বড় হয়েছি সাভারে, ঢাকাতে জন্ম হওয়ার পরে সাভারে বড় হয়েছি, সাভারে পিএটিসি স্কুলে পড়ালেখা করেছি, সেখান থেকে নটরডেম কলেজে কলেজ হিসেবে পড়ালেখা করেছি, তারপরে বুয়েটে নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন করেছি, তারপরে আইবিএতে এমবিএ করেছি জবের পাশাপাশি, কিছুদিন বিরতি দিয়ে এখন অন্যান্য সবকিছুর পাশাপাশি আবার ডক্টরেট করতেছি ডিবিএ আইবিএতে। তাহলে এটা গেল পুরো জার্নি ইন দ্য শর্ট। এখন ব্যাপারটা কিরকম হয়, যখন আমি ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হয়েছি, পড়ালেখা ওই জায়গাগুলোতে যেটা হয় যে ক্লাসের মধ্যে এক দুজন ভালো স্টুডেন্ট থাকে, ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়, সো ওই জায়গাতেই ছিলাম আর কি। তো এসএসসি দেওয়ার পরে যখন নটরডেমে আসলাম তখন শখ হলো যে না, আসলে বুয়েটে পড়তে হবে। এবং এই জিনিসটা খুব ইন্টারেস্টিং যে আমাদের ভিতরে কোথা থেকে এই স্বপ্নগুলো তৈরি হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই স্বপ্ন তৈরি হওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে আমাদের ভিতরে এই স্বপ্নের বীজটা কোথা থেকে আসে, কিভাবে করে আমরা চিন্তা করি যে আমি ওই জিনিসটা হব। যেমন আমি যখন স্কুলে পড়তাম, যখন 9-এ পড়ি, 10-এ পড়ি, তখন আমাদের এলাকার
দুইজন ভাইয়া, ওনারা তখন বুয়েটে পড়তেন। সো আমি দেখতাম যে আমরা যখন ওখানে স্কুলে যেতাম, খেলতাম মাঠে, বৃহস্পতিবার বা বুধবারে, বুয়েট তো তুমি বুয়েটে ছিলে, আমরা জানি যে বৃহস্পতি শুক্রবার ছুটি থাকতো, তো বুধবার ওনারা চলে আসতেন, তারপর ওনাদের সাথে 2 দিন কাটাতাম। ওই সময়টা কম্পিউটার নতুন ব্যবহার করি, সো বুয়েটের ভাইয়া পেয়েছি, ওনাদের সাথে যে হার্ড ডিস্ক নিয়ে যাওয়া, গান শেয়ার করা, অনেক কিছু শিখাতেন, বলতেন। সেখান থেকে কিন্তু এই যে প্রথম বুয়েট সম্পর্কে একটা ফ্যাসিনেশন তৈরি হওয়া, যে না এই পুরা পিএটিসির মধ্যে থেকে 2 জন ভাইয়া আছে বুয়েটে পড়ে, ওনাদের মতো যেতে হবে। ওখানে যদি আমি হয়তো কোনো মেডিকেলের কাউকে দেখতাম, হয়তো ওদিকেও যেতে পারতাম, আই ডোন্ট নো। তারপরে অবশ্যই পার্সোনাল প্যাশন এবং এটার সাথে একটা এলিমেন্ট থাকবে। সেখান থেকে নটরডেমে যখন পড়ি তখনও যে না ওখানেই যেতে হবে, আমি মেডিকেল বই সাবজেক্টগুলো নিলামই না, প্লাস আমার ভালোও লাগতো না বায়োলজি বা এগুলা। বুয়েটে অ্যাডমিশন টেস্ট যখন দিলাম, দেওয়ার পরে যে সাবজেক্টটা পেলাম নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন, সাধারণভাবেই যখন বুয়েটের বা ইঞ্জিনিয়ারিংকে পড়ার চেষ্টা করে, সে আমাদের ওই সময়েও সাধারণত ইলেকট্রিক্যাল, সিএসসি অথবা মানুষ সিভিল ইঞ্জিনিয়ার মনে করে, এই জিনিসগুলো মনে করে। নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটার নাম আমি অ্যাডমিশন টেস্ট দেওয়ার আগ পর্যন্ত, ইভেন রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত পুরো সাবজেক্টের নাম জানতাম না। সো দেখা যাচ্ছে যে ওই লিস্টের নাম অনুযায়ী পরীক্ষার উপরে যেহেতু শুরুর দিকে চান্স পাইনি, তাহলে পরের দিকের একটা সাবজেক্ট পেলাম, সেটা হচ্ছে নেভাল আর্কিটেকচার। সো ঠিক আছে, এখন অপশন হচ্ছে অন্য কোনো জায়গাতে যে পড়া অথবা এই সাবজেক্টেই পড়া। আমি যখন চান্স পেলাম তখন আমি ঠিক করলাম যে না আর কোথাও অ্যাডমিশন টেস্ট দেবো না। সো একটা জায়গাতেই অ্যাডমিশন টেস্ট দিলাম বুয়েটে, তারপরে আর কোথাও দিলাম না। সো তুমি জানো, তুমি ইলেকট্রিক্যাল নিয়েছো, সিএসসি নিয়েছো, এই টাইমে এগুলোতে জনপ্রিয় ছিল। সো এখান থেকে শুরু নেভাল আর্কিটেকচার। নেভাল আর্কিটেকচার সাবজেক্টটা চুজ করার পর যখন পড়তে গেলাম, তখন ইঞ্জিনিয়ারিং আসলে ইঞ্জিনিয়ারিংই, সেই প্রেশার, ল্যাব, বুয়েটের টিচাররা সবাই খুবই জ্ঞানী গুণী মানুষ, ওনারা দেয়। প্রথম সেমিস্টারটা আমরা সবাই খুব জোশ নিয়ে পড়লাম যে না কলেজে ভালো করেছি, A++ পেয়ে আসছি, ভালো জায়গা থেকে, ভালো স্টুডেন্ট বলে খাতির। তো ভার্সিটির ফার্স্ট সেমিস্টারের রেজাল্টের পরে দেখা গেল যে খুব একটা ভালো রেজাল্ট হয়নি, এবং এই ঘটনাটাই ঘটে যখন বুয়েটে যায় সবাই। দেখা যায় যে স্কুলে তো সবাই এখানে ফার্স্ট ছিল, প্রত্যেকটা ফার্স্ট বয় এসে এখানে আসছে, কিন্তু এখানে যখন পরীক্ষা টরীক্ষা হয়, টিচাররা তো অনেক বেশি কমপ্লেক্স জিনিসপত্র দেয়, দেখা গেল যে ওই ফ্লোটা আর থাকে না। এবং যখন দেখা গেল যে না এখানে সিজিপিএ তোলাটা টাফ, তখন আস্তে আস্তে কিন্তু বুয়েটে যে ঘটনাটা ঘটে, অনেকেই আসলে পড়ালেখাটাকে ঠিক ওইভাবে করে আর ওই ফার্স্ট হতে হবে, হাইয়েস্ট সিজিপিএ রাখতে হবে, এটাকে ধরে রাখতে পারে না, খুব কম কিছু মানুষজন পারে। সো সেখান থেকে এই সাবজেক্ট নিয়ে পড়ালেখা করছি পাস করার জন্য, কিন্তু বলতে গেলে যে এটা নিয়ে খুব বেশি প্যাশনেট ছিলাম ব্যাপারটা আসলে কখনোই সেটা হয়নি, ফর দ্য সেক অফ লার্নিং। সো যখন ভার্সিটি থেকে শেষ হওয়ার সময় আসলো, সেই সময় চিন্তা করলাম যে ক্যারিয়ারে কি করা যায়। এবং আমাদের যে সাবজেক্ট নেভাল আর্কিটেকচার মেরিন ইঞ্জিনিয়ারিং, এটার আসলে বাংলাদেশের বাইরে গেলে একটা লং ফিউচার রয়েছে, বাংলাদেশে এটার ফিউচার লং টার্মে খুব একটা ভালো বলে সেই সময় মনে হয়নি, এবং এখনো ব্যাপারটা অনেকটা এরকমই। তো আমাদের সিনিয়র যারা ছিলেন তারা দেখতাম যে হয়তো বাইরে হায়ার স্টাডি করতে গেছে বা চাকরি করে বাইরে চলে যাচ্ছে। আমার অনেক আগে থেকেই ভিশন ছিল যে দেশেই কিছু একটা করতে হবে। সো সেখান থেকে চিন্তা করো তাহলে অল্টারনেটিভ কি, এটা খুঁজতে খুঁজতে আমি বুঝতে পারলাম যে আমি যদি MBA করতে পারি তাহলে আসলে আরো ডিফারেন্ট ফিল্ডে যাওয়ার সুযোগ আছে, এইটা একটা জায়গা। নাম্বার 2 হচ্ছে ভার্সিটি পড়া লাইফ থেকে আমার কাছে মনে হলো যে বিজনেসের প্রতি আমার প্যাশন তৈরি হয়। তখন আমি স্টার্টআপ রিলেটেড বই পড়া শুরু করি, বিভিন্ন বিজনেস বই পড়তে শুরু করি, সেখান থেকে আমার মধ্যে প্যাশন তৈরি হয় যে হয়তো ব্যবসা করতে হবে। তো তাহলে যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ড নেইও ফর্মালি, আরেকটা অপশন হচ্ছে তাহলে MBA করে যদি কিছু জিনিসপত্র শেখা যায় ফর্মাল, সেখান থেকে IBA-তে MBA জন্য অ্যাডমিশন টেস্ট দেওয়া এবং মার্কেটিং নিয়ে মেজর করা। পরবর্তীতে একই সময়ে চাকরি শুরু করে দিলাম অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো যেহেতু আমার ভিশনটাই ছিল দেশে থেকে কিছু করতে হবে, বাইরে যাওয়ার অপশনটা বন্ধ, সো দেশে আমি একই সাথে অপশন এক্সপ্লোর করতে করতে আমার সামনে একটা অপশন আসলো, সেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ফার্মে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমি যখন ফার্স্টে শুনি তখন আমি বললাম যে না আমার তো আসলে কম্পিউটার সায়েন্স এডুকেশন ব্যাকগ্রাউন্ড না, CSE ব্যাকগ্রাউন্ড না, তাহলে এটা কিভাবে পসিবল। তো ওই কোম্পানির যিনি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন একজন আমেরিকান ভদ্রলোক, মিস্টার এলিস মিলার, উনি আমাকে বললেন যে না দেখো আমাদের কোম্পানিতে এবং আমেরিকাতেও আমাদের যে পার্টনার কোম্পানি, প্যারেন্ট কোম্পানি রয়েছে, সেখানে অনেকে রয়েছে যাদের ব্যাকগ্রাউন্ড আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং না, ফিজিক্স আছে, নন ইভেন যারা হয়তো কোনো হায়ার স্টাডি করেনি এরকমও আছে, কিন্তু তারা করছে। তো আমরা দেখবো যে তোমার অ্যাপটিটিউড এবং এই লজিক্যাল রিজনিং এর স্কিল তোমার কেমন। সো কিছু টেস্ট নিলেন, টেস্ট নেওয়ার পর ওনার কাছে মনে হলো যে আমাকে শিখিয়ে নিলে আমি কাজটা করতে পারবো। সো সেখান থেকে আমি এই সফটওয়্যার ফার্মে জয়েন করে ফেললাম। এটা আসলে একটা বাংলাদেশের সবচেয়ে বড় লার্জেস্ট C++ প্রজেক্টের একটা সফটওয়্যার,
প্রায় 40 বছর ধরে এই সফটওয়্যারটার নিয়ে এই বিজনেসটা কাজ করছে আমেরিকা থেকে বাংলাদেশে। 2 মিলিয়ন লাইফ মানে 20 লক্ষ লাইনের C++ সফটওয়্যার, একদম কর্পোরেট সফটওয়্যার তৈরি করছে, ফরচুন 500 কোম্পানিরা তৈরি করছে এরকম একটা প্ল্যাটফর্ম। সো এটার মধ্যে ঢুকে এলাম। সো ক্যারিয়ার তখন শুরুর দিকে মনে হচ্ছে যে না, আমি আসলে মনে হয় এটাই আমার ক্যারিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই পাথেই যাব, প্রমোশন হচ্ছে, পাশাপাশি MBA শুরু করলাম। এখান থেকে আমার মনে হলো যে না, আর একটু ডিফারেন্ট কিছু করা দরকার। যেহেতু আমার ওই বিজনেসের প্রতি ততদিন আগ্রহ শুরু হয়েছে, সেখান থেকে নিজে নিজে কিছু ব্যবসা শুরু করলাম। এবং ওই সময়ে খুব শুরুর দিকের ই-কমার্স, আরও কিছু ব্যবসা, স্টার্টআপে যেহেতু খুব আগ্রহ ছিল, এগুলা করতে করতে MBA কমপ্লিট হলো আমার। জবে তখন আমি একটা সিনিয়র পজিশনে গিয়েছি, কিন্তু আর তো ভালো লাগে না কম্পিউটারের সামনে বসে বসে। রাতুল, এটা খুব মজার ব্যাপার, তুমি ইলেকট্রিক্যালে পড়েছো, দেয়ার আর পিপল যারা কিনা CSE তে পড়েছে কিন্তু তারা প্রোগ্রামিং করতে পছন্দ করে না, তাই না? লটস অফ পিপল আমরা দেখেছি। আবার আমার যেটা হয়েছে যে আমি নেভাল আর্কিটেকচারে পড়ে যে প্রোগ্রামিং করছি, একটা সার্টেন টাইম পরে যে মনে হলো যে না, এই জায়গাটা আমি যতটুকু করেছি এটা হচ্ছে আমি আমার বাউন্ডারিকে পুশ করে। কিন্তু আমি যদি বলি যে আমি দেশেরা কিছু একটা হব কোনো একটা প্রফেশনে, সেটা কি এই প্রফেশনে হওয়া সম্ভব? দ্য অ্যান্সার ইজ নো। আমার ওই পরিমাণে প্যাশনটা বা ওই পরিমাণে ট্যালেন্টও বলো বা যেটাই বলো, ইট ওয়াজ নট ক্লিকিং দ্যাট ওয়ে। এরপর আমি দেশ সেরা বাদ দাও, আরো ছোট স্কেলেও যদি বলি যে এই কোম্পানির মধ্যেই, এই যে বাংলাদেশ বিদেশ মিলায়, এটার মধ্যে কি আমার সবচেয়ে সেরা হওয়া পসিবল প্রোগ্রামিং? আমি দেখলাম না, দেয়ার আর মাচ মোর ব্রাইট পিপল যাদের কিন্তু জিনিস অনেকটা জল ভাত। আমার জন্য ইট ইজ মাচ ডিফিকাল্ট। হ্যাঁ, আই এম কম্পিটিং, আই এম ডুইং ওয়েল, বাট ইট ইজ বাই গিভিং মাই ফুল ইফোর্ট। আমার কাছে মনে হয় যে এই ইফোর্টটা যদি আমি আসলে আরো কিছু প্যাশনের জায়গায় দিতে পারি, তাহলে আসলে অনেক ফ্লারিশ করা পসিবল। এই জায়গা থেকে আমার যখন এই বিজনেসের প্রতি আগ্রহ দেখে, তখন কোডক্রাফটার্সে আমাকে যিনি ছিলেন ম্যানেজিং ডিরেক্টর, উনি বললেন যে আমাদের বিজনেস সাইডটাও তুমি একটু দেখাশোনা শুরু করো এটার পাশাপাশি, যেহেতু এই কোম্পানি বাংলাদেশে তেমন কিছু ছিল না। সো আই স্টার্টেড লুকিং, সেটার প্রতি প্যাশন। ইন দ্য মিন টাইম আমি যে নিজের ব্যবসাগুলো শুরু করছিলাম, সেই বিজনেসগুলো এক্সপ্যান্ড করা, সেখান থেকে এক সময় যে কনসালটেন্সি ফার্ম শুরু করা, এবং আমি আস্তে আস্তে বিজনেস ওয়ার্ল্ডে ইনভলভ হয়ে গেলাম। এবং আমি বুঝতে শুরু করলাম যে না, দিস ইজ হোয়ার মাই ট্রু লাভ অর প্যাশন লাইজ। সো সেখান থেকে একটা ট্রানজিশন হয়ে আমি কমপ্লিটলি ওই লাইনে চলে গেলাম আস্তে আস্তে, কনসালটেন্সি ফার্ম অ্যান্ড এভরিথিং। এবং তুমি হয়তো জানো কিনা আমি জানি না, রিসেন্টলি এই বছরের শুরুতেই আসলে আই ডিসাইডেড, ওই কোম্পানি যেখানে আমি ছিলাম কোডক্রাফটার্স ইন্টারন্যাশনাল, সেখানে আমি কান্ট্রি লিড অফ বিজনেস সার্ভিসেস ছিলাম। কমপ্লিটলি সুইচ করে বিজনেস সাইডে দেখাশোনা করতাম, বিজনেস সাইডে বাংলাদেশের অপারেশনসটা। বাট দেন কমপ্লিটলি আই ডিসাইডেড দিস ইয়ার যে না, আসলে আই লাইক দিস মার্কেটিং, বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড অল অফ দিস থিংস। ইন দ্য মিন টাইম আমি যখন ডক্টরেটও শুরু করলাম আইবিএতে, সো আই ডিসাইডেড যে আই উইল গো অল in this area, business strategy and everything. So again, you can only connect the dots by looking backward. এখন যখন ফিরে তাকাই, প্রত্যেকটা ডট কানেক্ট করা সম্ভব। আমাকে যদি আজকে থেকে 5 বছর আগে কেউ জিজ্ঞেস করতো, আমি হয়তো বলতে পারতাম না। 10 বছর আগে জিজ্ঞেস করলে বলতে পারতাম না। সো দিস ইজ হাউ লাইফ টার্নস। মার্ভেলাস ভাইয়া, মার্ভেলাস ভাইয়া। এখান থেকে আমার 3টা পয়েন্ট পিক করার ইচ্ছে। যেমন 1 নাম্বারটা হচ্ছে যে বাংলাদেশের কনটেক্সটে যদি চিন্তা করি, বুয়েটে চান্স পাওয়া বা হচ্ছে নিজের ইচ্ছা মতো বা পছন্দ মতো যে কোনো ভার্সিটিতে চান্স পাওয়া, এটা মানে কোয়াইট ডিমান্ডিং একটা টাস্ক, যে বেশ কঠিন বলতে গেলে। কারণ আমরা যেরকম জানি যে বাংলাদেশে হচ্ছে প্রতিযোগী অনেক, বাট হচ্ছে সেই তুলনায় সিটস খুব লিমিটেড। তো এই জন্য যে কোনো ভাবেই হোক তাকে একটা তীব্র প্রতিযোগিতামূলক একটা ফেজের ভিতর দিয়ে যেতে হয়, রাইট? সো এইখানে আসলে হচ্ছে কতটুকু মানে ট্যালেন্ট, বাইবর্ন ট্যালেন্ট কতটুকু কাজ করে আর পরিশ্রম কতটুকু কাজ করে, এইটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। সো এটা আপনার কাছ থেকে জানতে চাইবো, এরপর আমি আরো বাকি 2টো পয়েন্ট আসছি। সো রাতুল, তুমি 2টা জিনিস বলছো, এখানে আসলে একটা 3 নম্বর জিনিস আছে। আচ্ছা, তুমি বলেছো পরিশ্রম এবং ট্যালেন্ট, থার্ড জিনিসটা হচ্ছে লাক। অফকোর্স এটাকে অস্বীকার করা যাবে না, হ্যাঁ। বাট লাক ইজ ওয়েন অপরচুনিটি মিনস প্রিপারেশন। সো প্রিপারেশন, দ্যাট ইজ দ্য হার্ড ওয়ার্ক পার্ট, যেটা তুমি বলে যে পরিশ্রম কতটুকু। পরিশ্রম 100% ডেফিনেটলি। সো পরিশ্রম এবং অপরচুনিটি যখন ম্যাচ করে তখন লাক। সো আমার পরিশ্রম আছে, আমার লাক ফেভার করতে হবে। আর আরেকটা তুমি জানতে চাইছো হচ্ছে ট্যালেন্ট। অ্যাবসলিউটলি ট্যালেন্টও দরকার আছে, কিন্তু ট্যালেন্ট ক্যান বি ওভারকাম থ্রু হার্ড ওয়ার্ক। সবসময় না। যেমন আমি একটু আগেই বলেছি যে আমি যখন প্রোগ্রামিং করছিলাম, ওই জায়গাটাতে হয়তো আমার ট্যালেন্টটা আমার কাছে মনে হয় না যে আমি বিশ্বসেরা হওয়া পসিবল। কিন্তু আমি যখন এই বিজনেস সাইডে এসে কাজ করছি, আমার কাছে মনে হচ্ছে না, বিশ্বসেরা হওয়া পসিবল।
সো ট্যালেন্ট ইজ যদি কারো থাকে সেইটা লিভারেজ পাবে, কিন্তু সে যদি এটাকে কাজে না লাগায় তাহলে হবে না। আমি ক্রিকেটার, আমি প্রচন্ড পরিশ্রম করে ভালো খেলছি, কিন্তু আমার আগে থেকেই ট্যালেন্ট আছে, আমি পরিশ্রম করছি, আমার ট্যালেন্টও আছে। আই এম মেসি, আই এম গোল্ড। আমার ট্যালেন্ট আছে কিন্তু আমি পরিশ্রম করছি না, আমি মনে করছি যে আমি তো এমনিই পারি, ইট উইল নট ওয়ার্ক। সো পরিশ্রম এবং ট্যালেন্ট যদি এক করা যায়, যদি কারো ট্যালেন্ট কমও থাকে, পরিশ্রম দ্বারা সে একটা সার্টেন টাইপ জায়গা পর্যন্ত যেতে পারবে, অনেক দূর যেতে পারবে, অনেক দূর যেতে পারবে, কোনো সন্দেহ নাই। এবং লাক লাগবে। আমরা ম্যালকম গ্ল্যাডওয়েলের সম্ভবত কিছু বই ছিল, আউটলায়ার বা এরকম কিছু বই ছিল, ওগুলোতে রিসার্চ করে দেখেছে যে আসলে কতটুকু এটার ভূমিকা। যেমন মাইক্রোসফটে বিল গেটসের কথা বলা হয় যে উনি পৃথিবীর সেরা ধনী হয়েছে। মাইক্রোসফটের বিল গেটসের এই অ্যানালাইসিসটা করতে গিয়ে বলা হয়েছে, ইয়েস হি বিকেম ওয়ার্ল্ডস রিচেস্ট পারসন ফর মেনি ইয়ার্স, বাট আমেরিকাতে উনি যে স্কুলটায় পড়ালেখা করতেন, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য স্কুল, যখন ওইখানে খুব অল্প কিছু স্কুলে কম্পিউটার ছিল। বিল গেটস ওই স্কুলটাতে পড়ার সুযোগ পেয়েছিলেন, যে স্কুলটাতে সেই কম্পিউটারটা ছিল, যার ফলে তার মধ্যে আগ্রহটা তৈরি হয়েছে। আমি যখন পিএটিসিতে স্কুলে পড়তাম, ওইখানে দুইজন ব্যক্তি ছিলেন যারা বুয়েটে পড়তেন, আমার সাথে তার দেখা হয়েছিল। দিজ আর কানেক্টেড, দিজ আর ভেরি মাচ কানেক্টেড। ওই জিনিসটাকে আমরা ভুলে গেলে চলবে না। আমরা যখন একটা মানুষের সাকসেসের দিকে তাকাই, আমি সবসময় যেটা চেষ্টা করি তার ব্যাকগ্রাউন্ডকে বোঝার চেষ্টা করি, সে কোথা থেকে এসেছে, কার সাথে মিশেছে। এই জিনিসটাকে অ্যাভয়েড করলে আসলে চলবে না। সো এই তিনটাই লাগবে। আর সেকেন্ড পয়েন্টটা যেটা আলোচনা করতে চাচ্ছিলাম, যখন আপনি হচ্ছে ভাই একটা ক্যারিয়ারে ঢুকলেন, তখন আপনার কাছে মনে হচ্ছিল যে সামথিং ইজ মিসিং, আমি কিভাবে হচ্ছে আমার ফিল্ডে দ্য ভেরি বেস্ট আউটকাম আনতে পারি। সো এই যে একটা বার্নিং ডিজায়ার কিংবা হচ্ছে একটা প্যাশনকে খুঁজে পাওয়ার যে হচ্ছে আকাঙ্ক্ষাটা, এইটা একটা মানুষ নিজে কিভাবে হচ্ছে ধরে রাখতে পারে। সেকেন্ড হচ্ছে তাকে কি কোনোভাবে, মানে সবাই তো এরকম করবে না নিজে থেকে, কাউকে কি কোনোভাবে ট্রিগার করা যায় বা পুশ করা যায়, এরকম কোনো কি মেকানিজম আছে? দুটাই পসিবল। প্রথমটা হচ্ছে যে কিভাবে করে এই বার্নিং ডিজায়ারটা নিজের মধ্যে তৈরি হয় এবং ধরে রাখা। এই জিনিসটার পিছনে এগেইন আমাদের এনভায়রনমেন্ট এবং আমাদেরকে যারা মেন্টরশিপ করছে, যারা আমাদেরকে গাইড করছে, তাদের ভূমিকা মারাত্মক রকমের। আমরা যখন ছোট থেকে বড় হই, এই জায়গাটাতে আমাদের প্যারেন্টস, বাসাতে, টিচার্স, স্কুলে, কলেজে, ভার্সিটিতে, এবং আমাদের সারাউন্ডসে যদি বড় ভাইরা থাকে বা কিছুরা থাকে বা আত্মীয় স্বজনদের মধ্যে যে ভালো থাকে, প্রত্যেকটা জিনিস আমাদের মধ্যে মারাত্মক রকমের ইম্প্যাক্ট ফেলে। ইউ বিকাম হু বিকজ অফ দ্য এক্সপিরিয়েন্স ইউ হ্যাভ গ্যাদার থ্রু ইউর লাইফ। সো ট্রিগার করার জন্য এই ব্যক্তিগুলার মারাত্মক রকম ভূমিকা থাকে। আমরা জানি যে অ্যারিস্টটল হয়তো সক্রেটিসকে শিখিয়েছিলেন, সক্রেটিস সেখান থেকে সম্ভবত প্লেটো, সেখান থেকে প্লেটো যে আলেকজান্ডার দ্য গ্রেট, এই যে গাইডলাইনটা, এই টাচগুলো কিন্তু লাগে। সো আমাদের লাইফে যদি আমাদেরকে কেউ ট্রিগার করতে হয়, এই ব্যক্তিগুলোকে দেখে ট্রিগার হয়। আমি একটা ছোট এক্সাম্পল দিই। আমার দুজন ভাইগনা, আমার বড় বোনের ছেলে দুজন, সো তারা কিন্তু ছোটবেলা থেকে দেখতো যে আমি বা ওদের মা গল্প বই পড়ি। তো যে বড় ছেলে যে নিহন, সে কিন্তু বই পড়া শুরু করলো আমাদের দেখা দেখি। ছোটজন যে, সে আসলে বই পড়তো না। এখনকার জেনারেশনের ছেলেপেলে কিন্তু আমাদের মতো আর বই পড়ে না। আমরা ছোটবেলাতে আর কোনো ভিডিও গেমস ছিল না, মোবাইল ছিল না, স্মার্টফোন ছিল না, আমরা 3 গোয়েন্দা পড়তাম, আমরা কমিক্স পড়তাম। সো বড়জন পড়লো, ছোটজন পড়ে না। আমরা ভাবলাম যে ও পড়ে না, কিন্তু একটা সার্টেন টাইম পরে যে ছোটজনও পড়া শুরু করলো। এই যে আমরা দেখেছি মামা পড়ে, মা পড়ে, ও পড়ে, এই যে এটা তৈরি হলো। অন দ্য আদার হ্যান্ড, যে দেখবে যে না ওরা কোনো ক্রিয়েটিভ কাজ করছে, ছবি আঁকছে, সে হয়তো ওদিকেই যাবে। যে দেখবে যে তার ফ্যামিলিতে, আমার চার্চে এরকম একটা ফ্যামিলি আছে যার যে খুব মিউজিক, মানে গান বাজনা করে, এই জিনিসগুলো করে, বিকজ তার মা ছিল এরকম সঙ্গীত শিল্পী। সো তার বাসার এনভায়রনমেন্টটা সে দেখেছে একটা কালচারাল ফ্যামিলি। সো এই জিনিসটা কিন্তু ট্রিগার করে। এইটা ট্রিগার করার পাশাপাশি নিজের ভিতরে ওই বার্নিং ডিজায়ারটা তৈরি হয় যখন আমি লার্নিং এর যদি হাঙ্গার আমার মধ্যে থাকবে। এটা কিছুটা আসলে যারা আমাদের সারাউন্ডিংস, তাদেরকে সাবকনশিয়াসলি কনসিয়াসলি এটাকে কানেক্ট করে দিতে হয়। একবার পিক করার পর এটা কন্টিনিউ হতে থাকে। তবে থ্রু আউট দ্য জার্নি কিছু মেন্টরস, কিছু গাইড হোক, সে বাবা হোক, সে বড় ভাই হোক, যদি মাঝে মাঝে এই ট্র্যাকটাকে একটু গাইড করে, তাহলে এই জিনিসটা আসলে অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব। ডেফিনেটলি ভাইয়া, মানে এটাই ভাবছিলাম যে একটা মানুষের লাইফ তো আসলে হচ্ছে একা একা গড়ে ওঠে না। তার টিচাররা, তার প্যারেন্টস কিংবা আত্মীয় স্বজন, আশেপাশে যারা থাকে, তারা তো মারাত্মকভাবে অসম্ভব ইফেক্ট করে। এবং আমাদের লাইফে আমরা হচ্ছে জীবন চলার পথে যে ক্যারিশমেটিক মানুষগুলোকে পাই, তাদের ছাপ কিন্তু আমাদের উপরে রয়ে যায়।
ডেফিনেটলি ভাইয়া। আর আরেকটা পয়েন্ট যেটা ভাইয়া পিক করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে একটা গ্লোবাল কোম্পানিতে ক্যারিয়ার ল্যাডার হচ্ছে অনেক দূর উঠে যাওয়ার পর সো যে কোনো ভাবেই চিন্তা করলে যে এটা হচ্ছে বেশ কমফোর্টেবল একটা পজিশন, যে হ্যাঁ আমি এখন ক্যারিয়ার একটা অনেক দূর পর্যন্ত চলে গিয়েছি, তো সেখান থেকে হচ্ছে আবার অন্য আরেকটা জার্নি শুরু করা কিংবা হচ্ছে নিজের মতো করে কিছু করা, এখানে তো হচ্ছে স্যাক্রিফাইসেরও হচ্ছে একটা ব্যাপার আছে, রাইট? সো ওই চয়েসগুলো যেখানে হচ্ছে হার্ড চয়েস মেক করতে হয়, সো তখন ভাই আসলে ডিসিশন নেওয়া যায় কিভাবে? এটা অসাধারণ একটা কোশ্চেন অ্যান্ড ইটস আ ট্র্যাপ। আচ্ছা, যখন আমরা একটা কমফোর্টেবলি ঢুকে যাই, যেমন আমি বলেছি যে আমি যখন একটা চাকরি করছি আমি কিন্তু পাশাপাশি বিজনেস করছি, বাট বিজনেস থেকেও আমার ইনকাম আসছে। প্র্যাকটিক্যালি স্পিকিং আমি যে জব করে যা করছি তার থেকে আমার বেশি আসছে। বাট দ্য থিং ইজ, চাকরির যে মাস শেষের ওই 24 তারিখে আমাদের কোম্পানিতে 24 তারিখে স্যালারি দেওয়া হতো, তো এই 24 তারিখে 25 তারিখে স্যালারি ঢোকার যে ব্যাপারটা এবং জানা যে একটা ইন্টারন্যাশনাল একটা ব্যাকআপ রয়েছে, এটার সাথে মেডিকেল ইন্স্যুরেন্স থেকে এভরিথিং, আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি, আমরা খুব রিচও না, আবার যারা একদম হতদরিদ্র, আমার আর কিছুই করার নাই, সব কিছুই আমার দেয়ালে পিঠে গেছে, আই হ্যাভ টু ডু সামথিং, এই জায়গাটায় যারা নেই তাদের জন্য এই ডিসিশনটা ভেরি মাচ ডিফিকাল্ট। ইট টুক লং। আমি রকমারি সোহাগ ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, 10 মিনিটস আইমানের সাথে, সবাই আমাকে লাস্ট সেভারালি 2-1 বলেছে যে ভাই আপনি ফুল টাইম কখন করবেন। আই অলওয়েজ নিউ যে না, আই উইল হ্যাভ টু, কিন্তু ওই যে ফাইনাল জাম্পটা, ক্রসিং যা চেজম বলা হয় অনেক সময়, ইট ওয়াজ দ্য ডিফিকাল্ট ওই কলটা দেওয়াটা। কারণ মনে হতো যে আরেকটু দেখি ওই রিস্কটা। আমি নিজে অনেককে সাজেস্ট করি যে আপনি যখন চাকরির পাশাপাশি যদি অন্য কিছু করেন বা আপনি মনে করেন যে আমি ওইটাতে ফুল টাইম যাবো, কিছুটা যদি রিস্ক ফ্রি করে করতে চাই, কারণ রিস্ক নেওয়া সবসময় সম্ভব হয় না, ফ্যামিলির সোসাইটি সব কিছু মিলে এটা আসলে নেওয়ার পরে দেখা যায় যে অনেকের অনেক বিপদ হয়ে গিয়েছে, তারা সার্ভাইভ করতে পারছে না। সো কিছুটা যদি রিস্ক ফ্রি থাকতে হয় তাহলে আসলে পাশের জিনিসটাকে একটা সার্টেন জায়গাতে নিয়ে যাওয়া। আমি বলে থাকি যে স্যালারি যদি ডাবল বা 3 গুণ পর্যন্ত ইনকাম ওখান থেকে জেনারেট করা সম্ভব হয়, দেন ইট ইজ ইজিয়ার। কিন্তু কোনো একটা মুহূর্তে যে আমিও যখন ডিসিশনটা নিয়েছি, ইনকামের দিক থেকে আমার আসলে চ্যালেঞ্জ ছিল না, কিন্তু ওই যে জব সিকিউরিটি বা এই সিকিউর জিনিসটার একটা চ্যালেঞ্জ কিন্তু সবসময় ছিল। বাট এইগুলাকে আসলে অনেক কিছু ট্রিগার করতে হয়। দেয়ার আর মেনি ফ্যাক্টরস লাইফে। তোমাকে যখন একটা ট্রিগার করে বলবে, সেটা তোমার এক্সটার্নাল এনভায়রনমেন্ট হতে পারে, সেটাতে তোমার এই জবটা হতে পারে, একসময় তোমার যে মনে হতে পারে যে না, আই ক্যান গেট মাচ মোর, আমি কেন এখানে এই জিনিসটা করছি। বাইরে থেকে তোমাকে কেউ ইনফ্লুয়েন্স করতে পারে যে ইউ হ্যাভ মাচ মোর পটেনশিয়ালস। সো এখানে আসলে অনেকগুলো ইনফ্লুয়েন্স হয়ে এই ডিসিশনটা, ওই ফাইনাল লিপটা দেওয়া হয় আর কি। এবং একটা জিনিস মাঝে মাঝে ঘটে, কখনো কখনো খারাপ জিনিস থেকেই ভালো হয়। অনেক সময় ইউ ওয়ার নট মেবি ওয়ান্টিং, বাট সামথিং হ্যাপেন্ড ইন ইউর লাইফ যেটা তোমাকে লাইফের ওই মোড়টাকে ঘুরাই দেবে। তুমি ডিসিশন নিবা যে নাও আই হ্যাভ টু গো আউট অফ বাংলাদেশ। তুমি অনেকদিন ধরে চিন্তা করছিলে, পারছিলে না এই সিকিউর জব ছেড়ে দেশে বাইরে যাবো, বাট সামথিং হ্যাপেন্ড, মেবি অ্যান অ্যাক্সিডেন্ট, মেবি অ্যান ব্যাড ইনসিডেন্ট, যেটা তোমাকে ট্রিগার করবে যে না, এনাফ ইজ এনাফ, আই হ্যাভ টু ট্রাই দিস নিউ থিং। সো সামথিং লাইক দ্যাট। মানে অনেকভাবেই আসলে হচ্ছে ট্রিগার গুলো কাজ করতে পারে। হয়তো আমরা ওই যে আপনি যেটা বললেন ভাই, যে আগে থেকে হয়তো বুঝবো না, রাইট, বাট পিছনে তাকিয়ে হয়তো ঠিকই বুঝতে পারবো যে এই কারণে এটা হয়েছিল। ভাই এখানে আরেকটা জিনিস হচ্ছে সাপ্লিমেন্টারি কোশ্চেন হিসেবে চলেই আসে, সেটা হচ্ছে যে ভাই আপনি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে তারপর হচ্ছে আবার বিজনেস নিয়ে কাজ করেছেন, সেখানে অবশ্য আপনি সফটওয়্যার ইন্ডাস্ট্রি নিয়েও কাজ করেছেন। সো এই যে ট্র্যাক চেঞ্জ করা কিংবা হচ্ছে এই ব্যাপারগুলো, সো এই জায়গায় হচ্ছে ডিসিশন নেওয়া এবং হচ্ছে এখানে নিজের ট্রু প্যাশনটা খুঁজে বের করা, যেটা আপনার কথা থেকে উঠে এসছে যে আপনি চাচ্ছিলেন যে আরো বড় ইম্প্যাক্ট ফেলতে, সো আরো বেটার একটা জায়গায় যেতে এবং বেটার ইনফ্লুয়েন্স মেনটেন করতে। সো এই প্যাশনটা নিজে থেকে আসলে হচ্ছে কিভাবে খুঁজে বের করা যায়। ওকে, এটা কেন জিজ্ঞেস করলাম ভাইয়া, কারণ অনেকের মধ্যে হচ্ছে এরকম একটা চিন্তা কাজ করে যে আমি তো হচ্ছে এই ডিসিপ্লিন থেকে পড়াশোনা করেছি, তাহলে হয়তো আমাকে এর মধ্যেই কনফাইন্ড থাকতে হবে, কিংবা সেক্ষেত্রে হয়তো সোসাইটি কিংবা হচ্ছে প্যারেন্টস তারাও অনেক সময় ইনফ্লুয়েন্স করেন যে না, তুমি এটা করেছো, এখন এটা কেন করবা, এটা কেন করবা, এরকম, সো তোমাকে এখানেই আরেকটু ট্রাই করতে হবে, এরকম। সো এই জায়গাটা কিভাবে ফিগার আউট করা যায় ভাইয়া? এখানে আসলে 2 থেকে 3টা মেজর ফ্যাক্টর আছে রাতুল। একটা প্রথম মেজর ফ্যাক্টর হচ্ছে আমাদের জেনারেশন, তোমার আমার জেনারেশন যেভাবে বড় হয়েছি, আমাদের বাবারা, আমাদের চাচারা, ওনাদের ছিল একটা ফিক্সড ক্যারিয়ার পাথি। 20 বছর এক কোম্পানিতে চাকরি করে ফেলছে, 20 বছর ধরে ব্যাংকার, আজীবন সরকারি চাকরি, ব্যবসা করেন নাই, এরকম একটা ছিল যে এই সাবজেক্টে পড়ালেখা করে এটাই করতে হবে। আমাদের জেনারেশনের থেকে বা এরপর থেকে কিন্তু এই সিনারিটা চেঞ্জ হয়ে গেছে। নিউ ইকোনমিতে আমাদের বর্তমানে যে ক্রিয়েটর ইকোনমি আমরা বলে থাকি, তাই না,
তারপরে এখন এই যে বিজনেস করছে অনেকে, স্টার্ট আপ যে ইকোনমি, এই ইকোনমিতে এই পুরাতন ধ্যান ধারণাটা আসলে একটা চেঞ্জ হয়ে গেছে। সো আমাদের পরের জেনারেশন কিন্তু এখন দেখছে যে কেউ সরকারি চাকরিও করছে, আবার কেউ এই টিকটক করেও সাকসেসফুল হয়ে যাচ্ছে। আমি বলছি না যে দ্যাট ইজ নেসেসারি হোয়াট ইউ শুড ডু, আই এম জাস্ট গিভিং দিস ইজ পসিবল, দিস ইজ পসিবল, কেউ না কেউ করছে, অল দ্য অপশনস আর দেয়ার। দিস ইজ আ হিউজ অ্যাডভান্টেজ ইন দিস এরা। বর্তমান এরাতে দিস ইজ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ পিপল আর গেটিং, যারা যারা নিতে পারবে। সো এখন ওই যে মাইন্ডসেট ব্যারিয়ারটা, যে না ওই সাবজেক্টে পড়ালেখা করেছি, আমি যদি ওই সাবজেক্টে কিছু না করি তাইলে তো আমার 4 বছর পড়ালেখা পানিতে চলে গেল, এই যে ভয়টা, এই যে ভীতিটা, এইটার ব্যারিয়ারটা যে বংশ পরস্পরায় চলে আসছিল, এটা অনেকটা এখন ব্রেক হয়ে গেছে। এই সোসাইটি এটাকে ব্রেক করে দিচ্ছে, আমাদের ডিজিটাল যুগ, ইন্টারনেট, ইনফরমেশন অ্যাভেলেবিলিটি। সো ন্যাচারালি ওই ব্যারিয়ারটা নাই। তাহলে আসে এখন বাকি জিনিস হচ্ছে আমার ব্যক্তিগত জায়গার উপরে এবং আমার পরিবারের উপরে। আমার পরিবার যদি আমাকে প্রেশার ক্রিয়েট করে যে না তুমি এটাতে পড়ালেখা করছো, এটাতেই থাকতে হবে, আমি যদি ওই মাইন্ডসেটে থাকি, দ্যাট ইজ দ্য প্রবলেম। এখান থেকে বের হওয়ার জন্য উপায় হচ্ছে এখন প্রচুর পরিমাণে ইনকুইজিটিভ হতে হয়, চোখ কান খোলা রাখতে হবে, লার্নিংয়ের প্রতি করতে হবে, এবং এই ওপেন মাইন্ডটা রাখতে হবে যে আমি আসলে আমাকে ফাইন্ডিং করার চেষ্টা করবো, কন্টিনিউসলি ফাইন্ডিং ইয়োর সেলফ। দ্যাট ইজ দ্য বিগেস্ট স্ট্রেংথ, তাই না? যে হু অ্যাম আই। সো আমি যদি বসে থাকি যে আমি আমার স্কুলে আমি এই লাইনে পড়েছি, আমি ভার্সিটি, বাংলাদেশের ভার্সিটিতে অ্যাডমিশনে কিভাবে করে কাজ করে, ইউ ডোন্ট গেট টু চুজ। তুমি এইচএসসির পরে 200টা ভার্সিটিতে যে পরীক্ষা দিয়েছো, তার মধ্যে যেটাতে চান্স পেয়েছো ওই সাবজেক্টে তুমি পড়ালেখা করেছো। দিস ইজ অ্যাবসার্ড। I was never meant to be a naval architect, but I had to study in that. Exactly. তাই না? So this is absurd. এটা আমাদের আসলে ক্রিয়েটিভিটি নষ্ট করে দিচ্ছে, আমার পটেনশিয়ালকে নষ্ট করে দিচ্ছে। এখন এখান থেকে তো আমাদের কিছু করার নেই, আমাকে তো একটা জায়গায় পড়তেই হবে। তাহলে উপায়টা হচ্ছে আমি পড়বো, বাট এটাই যে আমার ক্যারিয়ার হবে এই জায়গাটা ফিক্সড হওয়া যাবে না। আমার ট্রু ক্যারিয়ারটা খুঁজে বের করতে হবে। এবং বর্তমান যুগে ইউ ডোন্ট নিড অ্যান একাডেমিক ডিগ্রি, যে আমাকে ব্যাংকে চাকরি করতে হলে বিবিএ করতে হবে, দ্যাট ইজ নট ট্রু। রিসেন্টলি আমি দেখছিলাম অনেক ব্যাংকে হায়ার করছে ডিফারেন্ট ডিসিপ্লিনস থেকে। তুমি যদি এখন ইঞ্জিনিয়ার হতে চাও, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইউ ইভেন ডোন্ট নিড এ ডিগ্রি। আমি ডিগ্রির বিপক্ষে না, আমি ভেরি মাচ ফর্মাল এডুকেশনের পক্ষে। কিন্তু আমি বলছি যে ফর্মাল এডুকেশন আমি নিচ্ছি, যেটা আমাকে আমার সিচুয়েশন, আমার বাংলাদেশের একাডেমিক সিস্টেম, এডুকেশন সিস্টেম যেখানে আমাকে বাধ্য করছে, আমি যখন ফিক্সড না হই, আমি যেন আমার ট্রু প্যাশনটা পারসু করার চেষ্টা করি, এবং আমি যেন ওই দিকের জন্য নিজেকে তৈরি করার জন্য আমি রেডি থাকি। দ্যাট ইজ দ্য থিং। বাহ ভাইয়া, ভালো কথা বললেন তো। কারণ এমন তো না যে আমাদের দেশের এডুকেশন সিস্টেম খুব অল্প সময়ের মধ্যে ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যাবে না। সো এর ভিতর দিয়েই তো অনেককে যেতে হবে। এক্স্যাক্টলি। সো যারা এখন স্টুডেন্ট আছে বা যারা মাত্র এই ধরনের আর্লি ক্যারিয়ারে ঢুকলো, তারা আসলে হচ্ছে এই যুগের সাথে তাল মিলানোর জন্য কি করতে পারে, কোন দিকে তাদের লার্নিং এর অ্যান্টেনাটাকে হচ্ছে টিউন করতে পারে? ট্রাই এভরিথিং। ওকে, যে জায়গাটা থেকে তোমার প্যাশন আছে, তোমার যদি মনে হয় আমি একটু বিজনেস করবো, আমি একটু গান বাজনা করবো, আমি একটু গিটার শিখবো, আমি একটু টিকটক করবো, আমি একটু ইউটিউবে ভিডিও বানাবো, ট্রাই ইট অ্যান্ড সি হুইচ ওয়ান ক্লিকস, এবং সেটার দিকে বেশি সময় দেওয়ার চেষ্টা করো, লার্ন করার চেষ্টা করো। সো এখনকার ইন্ডিভিজুয়ালকে আমরা একটা টার্ম ইউজ করি, আমি একটা টার্ম বলি সাধারণত, আমি বলি যে এক্সপার্ট জেনারেলিস্ট। মানে এখন আগে ছিল যে এক্সপার্ট আমাকে এইটাই হইতে হবে, এখন আমরা বলি এক্সপার্ট জেনারেলিস্ট। মানে তুমি সবকিছুই একটু একটু করে দেখো, স্টুডেন্ট লাইফ হ্যাজ দ্যাট বেনিফিট। এখনকার যুগে আমাদের সময় আমরা যখন বুয়েটে পড়তাম, আমার মনে আছে বুয়েটে ক্যাফেতে যে 29 খেলতাম আর এই যে পড়ালেখা করতাম, এত ওপেন ওয়ার্ল্ড ছিল না, এত ইনফরমেশন অ্যাভেলেবিলিটি ছিল না। এখন আমি চাইলে, আমি যদি একটা জিনিস নিয়ে জানতে চাই, চ্যাট জিপিটি আমার কাছে আছে, আই ক্যান ডু ডিপ রিসার্চ অন এনি টপিক। চ্যাট জিপিটিকে বললে, জেবিরাইকে বললেও আমাকে ডিপ রিসার্চ করে দেবে। তারপরে ওয়ার্ল্ডের পুরা লাইব্রেরি অফ আলেকজান্ড্রিয়া অর্থাৎ ইন্টারনেট আমার সামনে। সো আই ক্যান রিসার্চ অ্যান্ড আই ক্যান স্টার্ট আ বিজনেস। পাঠাওয়ের সিইও যে ছিল, ফাউন্ডার যে ছিল ইলিয়াস, ও একবার একটা কথা বলছিল, ইলিয়াস ভাই আসছিলেন, আচ্ছা এখানে এসেছিল, রাইট? সো ইলিয়াস একবার বলতেছিল যে আমি যা যা করেছি সবকিছু আমি সেলফ লার্নিং করে ফেলছি, ইন্টারনেট থেকে ঘাটায়। দেয়ার ইজ নাথিং দ্যাট ইজ নট অ্যাভেলেবল ইন ইন্টারনেট অর থ্রু বুকস। কেউ একজন বই করেছে, কেউ একজন পডকাস্ট করে গেছে, কেউ একজন ব্লগ আর্টিকেল লিখে গেছে। ইউ জাস্ট এক্সপ্লোর। এই মেন্টালিটিটা ক্রিয়েট করতে হবে যে আমি যেন ফিক্সড মাইন্ডসেট তৈরি করে না ফেলি, মাইন্ডটাকে ওপেন রাখি টিল দ্য এন্ড অফ মাই লাইফ। ওই ইনকুইজিটিভনেসটা থাকতে হবে, অ্যাবসলিউটলি ধরে রাখতে হবে। হ্যাঁ, এবার একটু যদি অন্য প্রসঙ্গে আসি, যেমন আপনি তো হচ্ছে অনেক গ্লোবাল কোম্পানির সাথে কাজ করেছেন, দেশীয় অনেক কোম্পানিকে নিয়ে কাজ করেছেন। সো যদি ওই দিক থেকে বলি,
আমাদের দেশীয় ব্র্যান্ড নিয়ে সো আপনার পারসেপশনটা কেমন? ওকে, যেমন হচ্ছে বড়সড় গ্লোবাল ব্র্যান্ডগুলো যেভাবে অপারেট করে আর আমাদের এখান থেকে হচ্ছে যে ব্র্যান্ডগুলো তৈরি হয়েছে বা এখনো হচ্ছে, ওকে, সো এইখানে আপনি মোটা দাগে কি কি ডিফারেন্স দেখেন? আচ্ছা, আমি যদি একটু ক্লিয়ারলি বলি, একটু বোল্ডলি বলি, ফার্স্ট অফ অল বাংলাদেশে দেয়ার আর ভেরি রেয়ার বিজনেস বা কোম্পানি যারা আসলে ব্র্যান্ড বুঝে। ঠিক আছে, ব্যবসা আছে, ব্র্যান্ড নাই। তাহলে ব্যবসা কি আর ব্র্যান্ড কি? বিজনেস হচ্ছে আই হ্যাভ আ প্রোডাক্ট, আই হ্যাভ আ কাস্টমার বেস, আই হ্যাভ আ রেভিনিউ, এটা হচ্ছে ব্যবসা। ব্র্যান্ড হচ্ছে আই হ্যাভ আ প্রমিস টু মাই অডিয়েন্স, আই স্ট্যান্ড ফর সামথিং। আমিও এই যে নিউ মার্কেটে যে চা বেচছি, নীলক্ষেতে আরেকজন চা বেচছে, পাশাপাশি 3 জন বিক্রি করছে, তাই না? সবাই হচ্ছে চা বিক্রেতা। আমি ওর কাছ থেকে 1 টাকা কমে পেলে পাশেরটা থেকে কিনবো, এইটা ব্যবসা। কিন্তু ব্র্যান্ড হচ্ছে কিনা যে আমাকে কনসিস্টেন্টলি বলে যাচ্ছে যে বইমেলাতে আমরা যখন 21শে ফেব্রুয়ারিতে যাই, ওখানে আমরা একটা চা খেতে গেলাম, বিখ্যাত একটা চা, রাজা চা সম্ভবত, হ্যাঁ। সো দ্যাট কনসিস্টেন্সি ইয়ার্স আফটার ইয়ার্স, যে আমারটা তুমি এরকম স্বাদ পাবা এবং এই প্রাইসের মধ্যে পাবা এবং আদার্স কাস্টমার এক্সপিরিয়েন্সটা পাবা, দ্যাট ইজ হাউ আ ব্র্যান্ড ইজ বিল্ড। ইটস নট অ্যাবাউট আ লোগো অনলি। অ্যাপল ইজ নট আ লোগো। এই যে অ্যাপেলের সাথে তো টেকনোলজির কোনো সম্পর্ক নেই, কিন্তু ওর প্রমিসটাকে ফিক্স করার মাধ্যমে, এটাকে ডেলিভারি করার মাধ্যমে আমি ইনোভেশন দেবো, আমি সিম্পল দেবো, তোমাকে প্রিমিয়াম জিনিস দিব বছরের পর বছর। যখন এখান থেকে বের হয়ে গিয়েছে আবারও ট্র্যাকে ফিরে এসেছে। দিস ইজ আ ব্র্যান্ড ইজ বিল্ড। বাংলাদেশে আমাদের ব্র্যান্ডের কনসেপ্টটা ভেরি ফিউ পিপলের মধ্যে আছে যারা হয়তো খুব ভালো ভালো কিছু কোম্পানিতে ব্র্যান্ড ম্যানেজিং করছে এবং ব্র্যান্ডের কনসেপ্টটা আসলে খুব সহজ না, এটা একটু অ্যাবসার্ড। আমি নিজে প্রচুর ব্র্যান্ডের বই পড়ে দেখেছি যে ইন অ্যান এশিয়ান্স একসাথে বলে না, এক একজন এক একভাবে করে ব্যাখ্যা করে। সো জিনিসটা কিছুটা আসলে বোঝার ব্যাপার, সাবজেক্টিভের ব্যাপার। দ্যাটস ওয়াই আমি যদি বলি যে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত ব্র্যান্ড তৈরির কনসেপ্টটা ক্লিয়ার না এবং সেভাবে করে করা হয়নি। যদি আমরা করতে পারতাম তাহলে আজকে বাংলাদেশ থেকে আরো অনেক বেশি ব্র্যান্ড আমাদের দেশে এবং লোকালি কাজ করতো, যেমন আড়ং পেরেছে, তাই না? আমি বাংলাদেশের হোমগ্রোনের কথা বলছি। সো ভেরি ফিউ লাইক দিস। তাহলে এখানে আসলে ল্যাকিংসটা কোথায় ভাইয়া? এটা কি হচ্ছে মানে কাইন্ড অফ নলেজ গ্যাপ দিয়ে হচ্ছে বলা যায়, নাকি আসলে হচ্ছে মানে কি বলবো সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড দিয়ে বলা যায়? কোন দিক থেকে দেখবেন এটা? নলেজের একটা গ্যাপ হচ্ছে, এবং বাঙালি আমাদের কালচারালি আমরা প্রচণ্ড রকমের শর্টকাট খুঁজি। ঠিক আছে, আমরা প্রচণ্ড রকমের শর্টকাটে কেমনে কি করা যায়, কিভাবে করে শর্টকাটে টাকা কামানো যায়, কিভাবে শর্টকাটে কাস্টমার ধরা যায়, কিভাবে করে শর্টকাটে এসএসসি এইচএসসি না দিয়ে অটো পাস হওয়া যায়, এই জিনিসগুলো আমাদের ব্লাডের ডিএনএর মধ্যে ঢুকে আছে। এগুলাকে বের করতে হলে পুরো রক্ত শরীর থেকে বের করে দিয়ে আবার নতুন করে দিতে হবে, তাও হবে কিনা আই ডোন্ট নো। সো এই যে জিনিসটা আমাদের ধরে গেছে, ঢুকে গিয়েছে, এইটা একটা বড় ব্যাপার। ব্র্যান্ড টেক্স টাইম। প্রোডাক্ট সেল করাটা সহজ, কালকে ডিসকাউন্ট দেবো, 20% দিচ্ছে, আমি দেবো 25%, আমার প্রোডাক্ট সেল হয়ে গেল। কিন্তু যেদিনই আমি আবার দিব না সেদিনই কাস্টমার, কারণ 30% দিলে কাস্টমার তখন আরেকজনের কাছে চলে যাবে। আই কুডন্ট ব্রিং আ ব্র্যান্ড। আমাদের দেশের উদ্যোক্তা যারা নতুন আছে, আমি বড় ব্র্যান্ডগুলোর দিকে যাচ্ছি না, যারা বোঝে, যাদের রিসোর্স আছে, তাদের এই ধৈর্যটা, এই ইচ্ছাটা, এই রিসোর্সটা খরচ করার মতো মেন্টালিটি, রিসোর্স কোনোটাই নেই। তারা চায় আজকে বৃহস্পতিবার রাতে আমি ফেসবুকে অ্যাড রান করবো, শুক্র শনিবারে আমার সেল আসবে, এই হচ্ছে তাদের টার্গেট। এখানে ব্র্যান্ড বললে তাদের ওই ধৈর্যটা, ওই প্যাশনটা, লং টার্ম জিনিসপত্র আমরা দেখতে পাই না। 50 বছর, 100 বছর, 10 বছর পর্যন্ত দেখার ক্যাপাসিটি, উই আর ভেরি মাচ শর্ট সাইটেড, উই আর ভেরি মাচ মায়োপিক। এই কারণে আমাদের এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে। ভাইয়া, আপনার একটা সেশনে যখন ছিলাম তখন আপনি যে ব্র্যান্ড স্টোরি টার্মটা ইউজ করেছিলেন, মানে ব্র্যান্ড স্টোরিটা তাহলে আসলে কি মিন করে, বা এটার আসলে কনটেক্সটটা কি? স্টোরি ব্র্যান্ড যে শব্দটা আমরা ব্যবহার করি, বেসিক্যালি ডোনাল্ড মিলার বিল্ডিং আ স্টোরি ব্র্যান্ড যেটা বলেছিল, সোহাগ ভাইয়ের সাথে আমি এটা একটা পডকাস্ট করেছিলাম। স্টোরি ব্র্যান্ড মানে হচ্ছে যে আমি একটা ব্র্যান্ড কিভাবে করে তৈরি করব, অনেকগুলো মেকানিজম আছে। তার মধ্যে এই ভদ্রলোক এসে বললেন যে তুমি স্টোরি বলার মাধ্যমে একটা ব্র্যান্ড তৈরি করতে পারো, এটা কি উনি স্টোরি ব্র্যান্ড বলেছে। আচ্ছা, সো একটা ব্র্যান্ড আসলে গল্প বলবে। কিভাবে করে গল্প বলবে, কার গল্প বলবে? না শুধুমাত্র আমার বিজনেসের গল্প না, কাস্টমারের গল্প। কাস্টমার ইজ দ্য হিরো। সো কাস্টমারের গল্পটা বলবে। অ্যাপল এসে বলবে যে থিঙ্ক ডিফারেন্ট, তোমার পক্ষে পসিবল। নাইকি এসে বলবে জাস্ট ডু ইট, তোমার পক্ষে পসিবল। তুমি মোটা হও, খাটো হও, কালো হও, সাদা হও, হিন্দু হও, মুসলিম হও,
ঠিক আছে, তোমার পা না থাকুক আর থাকুক, জাস্ট ডু ইট, আমার গল্পটা বলবে। সো দিস ইজ ব্র্যান্ড স্টোরি টেলিং, স্টোরি ব্র্যান্ড। এই গল্পগুলা বলার মাধ্যমে বাংলাদেশে খুব রেয়ার কিছু কোম্পানি, যেমন আমরা বিকাশের কথা যদি বলি, এই কোম্পানিটা শুরু থেকে কি করেছে, যারা ওই যে ঢাকা থেকে দেশে, ঢাকার বাইরে টাকা পাঠাতো, তাই না, একটা মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্তি যে মানুষগুলা, খেটে খাওয়া মানুষ, ঢাকাতে এসে পরিশ্রম করছে, কেউ হয়তো রিক্সা চালাচ্ছে, শুরুতে এদের গল্পটা বলা শুরু করলো যে একজন দোকানদার তার মেয়েকে ঢাকাতে পড়াতে পাঠিয়েছে, ঢাকাতে একজন পড়ালেখা করে টাকা পাঠাচ্ছে বাসায়, এই গল্পগুলা বলে সে কিন্তু এটা তৈরি করলো। একটু পরে এসে সে অন্যদের গল্প, হয়তো মধ্যবিত্তদের গল্পটা বলা শুরু করলো। সো দিস ইজ হাউ দে ডিড ইট। সো দিস ইজ দ্য স্টোরি ব্র্যান্ড, যে আমি যখন গল্প বলছি কনসিস্টেন্টলি, একই গল্পটা যখন আমি বারবার বলছি, তখন আমার অডিয়েন্সের মধ্যে আমার একটা পজিশনিং তৈরি হচ্ছে যে ও আসলে এই যে গরিবের কথা বলে, ও আসলে খেটে খাওয়া মানুষের কথা বলে, স্বপ্ন প্রথম থেকেই বলছে কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার, একই গল্প বলে যাচ্ছে কনসিস্টেন্টলি। যখন কোভিড চলে এসেছে, সে ওই করোনাজয়ীদের গল্প বলছে, তার স্টাফরা কিভাবে করে এই ক্রুশাল টাইমে আমাদেরকে একজন যোদ্ধা হিসাবে সাপোর্ট দিচ্ছে, এই গল্পটা বলছে। দিস ইজ হাউ দে কন্টিনিউয়াসলি টেল দ্য স্টোরি। এবং আমার কাছে মনে হয় যে স্বপ্ন তো আমার ব্র্যান্ড। সো দিস ইজ হাউ আ স্টোরি ব্র্যান্ড ইজ বিল্ড। ওকে, মানুষের সাথে ওইটাকে, ওই পজিশনিংটা তৈরি করে দেওয়া এবং ফ্ল্যাকচুয়েট না করা, একবার এক একটা গল্প না বলা, একটা গল্পে ফিক্স থাকা। দিস ইজ হাউ আ স্টোরি ব্র্যান্ড ইজ বিল্ড। আপনি বলাতে ভাইয়া মনে পড়লো যে বিকাশের এরকম বিজ্ঞাপন দেখেনি যে খুব বিখ্যাত কোন একজন মানুষ বিকাশ ইউজ করে, এইভাবে ওরা বিজ্ঞাপন দিত হচ্ছে যে ইউজাররা কিভাবে হচ্ছে বেনিফিটেড হয়, কমপ্লিটলি ইন্টেনশনাল। বিকাশ যখন শুরু করেছে 2012, 13, 14 সালে, তারা ইন্টেনশনালি কোনো সেলিব্রিটিকে সামনে নিয়ে এসে বলে নাই। ওই সময় যারা নাটক করতো, কথার কথা জাহিদ হাসান অথবা আই ডোন্ট নো বাংলাদেশে কারা কারা নাটক করে, চঞ্চল চৌধুরী, তাদেরকে এনে বলে নাই তুমি বিকাশের অ্যাপ করো। কারণ এদের চেহারা দেখলে আমরা বুঝতাম যে ও তো বিকাশের এই একটা অভিনয় করছে জাস্ট। সে কি করেছে, সে নিয়ে এসেছে হচ্ছে আমার তোমার মতোই দেখতে মানুষজন, সাধারণ মানুষটা, যে মানুষটা আসলেই লুঙ্গি পরে, যে মানুষটা আসলেই মনে হবে যে দোকানে চা বিক্রি করার যোগ্য, এই মানুষটাকে এনে ফুটাই তুলছে। বিখ্যাত ব্যক্তি আনলে আমরা কানেক্ট করতে পারতাম না, তাই না? সো দিস ইজ হাউ দে ক্রিয়েটেড দ্যাট পার্সোনা, দ্যাট ইমপ্রেশন, দ্যাট ব্র্যান্ড। ইন্টারেস্টিং। আর আরেকটা জিনিস ভাইয়া, এই যে জিনিসগুলো নিয়ে আমরা একটু আগে আলাপ করছিলাম, যে একটা মানুষের মধ্যে প্যাশন হচ্ছে খুঁজে পাওয়ার একটা ব্যাপার থাকে, তারপর সেই প্যাশনটা হচ্ছে ধরে রাখার একটা ব্যাপার থাকে। সো এরকম যারা হচ্ছে খুব হাইলি কম্পিটিটিভ হয়, সো এরকম অনেক সময় দেখা যায় যে তারা হচ্ছে একটু আত্মকেন্দ্রিক হয়ে যায়। দেখা যায় যে হচ্ছে, মানে আমি হয়তো নেগেটিভ টার্মটা ইউজ করতে চাচ্ছি না, বাট যদি বাংলায় বলি কাইন্ড অফ ধরতে পারেন যে একটু স্বার্থপর ধরনের চিন্তাভাবনা হচ্ছে অনেকের মধ্যে চলেও আসতে পারে। সো আমরা তো চাই যে আসলে মানুষ হচ্ছে আরেকটা মানুষকে নিয়ে চিন্তা করুক, হ্যাঁ, মানে ব্রডার পার্সপেক্টিভে দেখুক জিনিসটাকে, মানুষের উপকারের জন্য চিন্তা করুক, তার মধ্যে হচ্ছে মূল্যবোধ থাকুক। এগুলো আমরা চাই কেন? কারণ এগুলোর নেগেটিভ ইফেক্টগুলো আমরা আবার চোখের সামনে খুব ভিভিডলি দেখে আসছি। যেমন হয়তো কেউ একজন হচ্ছে খুব ইনফ্লুয়েন্সিয়াল, হয়তো তার কলমের এক খোঁচায় অনেক কিছু হয়ে যায়। সো দেখা যায় সে যে দুর্নীতিগুলো করলো, তার কারণে হচ্ছে একসাথে অনেক বেশি মানুষ এফেক্টেড হয়ে গেল, অনেক মানুষের ক্ষতি হয়ে গেল। সো গ্রোয়িং আপ, এই মূল্যবোধটা আসলে হচ্ছে আমরা কিভাবে মানুষের মধ্যে সেট করতে পারি, বা এইটার আসলে কোনো মেকানিজম আছে কিনা? তুমি যে টপিকটা বলেছো এটা খুব ইন্টারেস্টিং, কিন্তু এটা খুব কমপ্লেক্স একটা টপিকও। কিন্তু এটা আসলে হিউম্যান সাইকোলজি কিভাবে করে কাজ করে এটার উপর ডিপেন্ডেন্ট। প্র্যাকটিক্যালি স্পিকিং, আমি তুমি কি ভাবি, আমি তুমি একটা আইডিয়াল ওয়ার্ল্ডকে কিভাবে করে চিন্তা করি, এভাবে ওয়ার্ল্ড কাজ করে না, তাই না? মোস্ট ডেফিনেটলি করে না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বার্থপর, দ্যাট ইজ দ্য অনলি ট্রুথ এই জায়গাটাতে। কেউ বেশি আর কেউ কম, এভরিওয়ান ইজ স্বার্থপর। যখন তার নিজের প্রয়োজনটা আসে, কখনো তুমি ওটাকে দেখতে পাচ্ছ টু দ্য এক্সটেন্ট, পাচ্ছ না। যখন স্বার্থের ওই জায়গাটা আসছে তখনই হচ্ছে। ওয়ার্ল্ডে যারা সেরা ধনী, যারা সবচেয়ে বড় ফিলান্থ্রপিস্ট, যারা সবচেয়ে বড় সায়েন্টিস্ট, তারা কি স্বার্থপর ছিলেন না? প্রত্যেকেই স্বার্থপর ছিলেন, ঠিক আছে? উনি ওনার জায়গা থেকেই করে গেছেন। এই জন্য দেখা গেছে উনি যখন এই বিশ্বের জন্য কাজ করতে গেছে, তখন ওনার পরিবার বঞ্চিত হয়ে গিয়েছে। রিসার্চে বলে যে বাংলাদেশ, ওয়ার্ল্ডের যারা বিশাল বিশাল সায়েন্টিস্ট, যারা ভেরি মাচ অবসেসড, অনেক কিছু করে গেছে, এদের সবার যে ফ্যামিলি লাইফে খুব ভালো অবদান ছিল তা কিন্তু না। ইউ ক্যান ডু এভরিথিং, দিস ইজ দ্য রুল অফ দ্য নেচার, ঠিক আছে? এটাই প্র্যাকটিক্যালিটি। ওয়েল রাউন্ডেড যে মানুষটা বলি, যে ছাপোষা, আমি একটু মানুষ, একটু চাকরি করব, একটু বাসা ঠিক রাখবো, এটা হয় না। ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি অবসেসড। আমি বলতেছি না যে এইটার জন্য আমি খুবই উইয়ার্ড হব
দুনিয়ার জন্য হার্মফুল করব, আমি আসলে অবসেসড প্যাশনেট ইন দ্য পজিটিভ টার্ম বলছি। দিস ইজ ন্যাচারাল, এটা হতেই পারে, এটাই দুনিয়ার নিয়ম। কারণ তুমি যখন একটা জায়গাতে তোমার ফুল এনার্জিটা দিতে যাবা, স্বাভাবিকভাবেই অন্য কিছু জায়গাতে তোমার গ্যাপ তৈরি হয়ে যাবে। দ্য কোয়েশ্চেন ইজ ইফ আই এম ডুইং ইট ফর দ্য বেটারমেন্ট অফ সোসাইটি অথবা অ্যাটলিস্ট মাই ফ্যামিলি অর কিছু একটা, নট হার্মিং আদার্স। আমি আমার বেনিফিটের জন্য এমন কিছু করছি কিনা যেটা বাকি রেস্ট অফ দ্য সোসাইটিকে হার্ম করে ফেলছে, দুর্নীতি করে ফেলছি, যেটা আমি বড় হই। এটা যদি না হয় দেন উই ক্যান্ট কন্ট্রোল ইট অ্যান্ড উই ক্যান্ট জাজ কমপ্লিটলি অর উই ক্যান রিপেয়ার ইট। দ্যাট ইজ দ্য রুল অফ দ্য ওয়ার্ল্ড। তার মানে এখানে তো আসলে মানে এই চয়েস মেক করার একটা ব্যাপার আছে, অ্যাবসলিউটলি। আর এখানে হয়তো আরো অনেক ইনফ্লুয়েন্স যেগুলোর কথা বললেন। সো সবকিছু মিলে কমপ্লিকেটেড বটেই। রাইট। সো এখানে আসলে তাহলে প্যারেন্টসদেরও আসলে খুব বড় একটা ভূমিকা থাকবে, টিচারদের তো মোস্ট ডেফিনেটলিই থাকবে। সো এখন যদি আরেকটু ভিন্ন প্রসঙ্গে আসি ভাইয়া, যেমন ধরেন ভাইয়া আমাদের হচ্ছে এডুকেশনাল সিস্টেম যেটা, এখানে হচ্ছে আমরা অনেক সময় একটু আগে যেটা বলছিলাম যে আমাদের এখানে যেমন ভার্সিটিতেই হচ্ছে সিট অনেক কম, সো এখানে হচ্ছে অনেক কম্পিটিটিভনেস থাকে বা এরকম থাকে। সো এই জিনিসগুলো তো আমরা জানি, এগুলো কমন নলেজ। সো এই জিনিসগুলোর জন্য মানে এটা কেন বলতেছি আমি একটু কনটেক্সটটা ক্লিয়ার করি। যেমন আপনিও যেটা বললেন যে বুয়েটে যারা হচ্ছে আসে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় ফার্স্ট সেকেন্ড হয়েই কিন্তু আসছে, তারা স্কুলের হয়তো ফার্স্ট বয় ছিল, কলেজের হয়তো একদম টপার লেভেলের ছিল, বাট তারপরেও এসে দেখা যায় যখন হচ্ছে বুয়েটে ঢুকলো তখন ওই ক্লাসের মধ্যে সবাই তো ফার্স্ট হবে না, বা সবাই তো আসলে হচ্ছে টপ রেজাল্ট করবে না। সো এই জিনিসগুলো কিন্তু আমরা গ্রোয়িং আপ জেনেই কিন্তু হচ্ছে বড় হয়েছি। তারপরেও দেখা যায় যখন ওই এক্সপেক্টেড জিনিসটাই আনএক্সপেক্টেডলি আমার সাথে ঘটে যায়, তখন কিন্তু মানুষ হচ্ছে অনেক লেভেলে হতাশ হয়ে যায়। সো এই হতাশাটা এমন লেভেল পর্যন্ত আমি মানুষের ক্ষেত্রে যেতে দেখেছি একদম আমার আশেপাশেই। সো অনেকের দেখা যায় যে হয়তো পড়াশোনাটাই নষ্ট হয়ে যায়, সে পড়াশোনার ট্র্যাকটাই আর ধরে রাখতে পারে না। ইভেন অনেকে হচ্ছে আরও মানে অনেক ডিপার লেভেলে চলে যায়, হয়তো লাইফ এন্ডিং ডিসিশন নেয়, এরকম অনেক কিছু চলে আসে, হার্মফুল ডিসিশন নেয় এরকম। সো এই যে এই লুপটা, এইটা নিয়ে আসলে হচ্ছে কি করা যায় বলে মনে হয় ভাইয়া? এই জায়গাটাতে আমাদের এডুকেশন সিস্টেমে ডেভেলপ করতে হবে। আমাদের যারা টিচার আছে, ইভেন আমি নিজেও আসলে টিচার, সো আমি যখন বলবো তখন নিজেকে জড়িয়ে বলতে হবে, যেহেতু আমি নিজেও এখন বিভিন্ন ভার্সিটিতে ক্লাস নেই, ট্রেনিং তো করাই, কারেন্টলি আমি আইবিএতে একজন গেস্ট ফ্যাকাল্টি হিসেবে রয়েছি। সো এটার দায়িত্ব আমাদের উপরেও বর্তে। আমাদের দায়িত্ব আমার স্টুডেন্টকে, আমি যেই ক্লাসটাই নেব, যতক্ষণ সময় নেব, বিয়ন্ড একাডেমি তাকে এই মূল্যবোধটা তৈরি করতে, তার মধ্যে ক্ষুধাটা তৈরি করার জন্য কিছুটা গাইড বা কিছুটা হেল্প করা সম্ভব কিনা, এই জিনিসটাকে আমাদেরকে এনশিওর করতে হবে। সো আমি একটা স্টোরি বলি। আমি যখন বুয়েটে ছিলাম তখন আমাদের ক্লাসে একজন গেস্ট টিচার আসলেন। গেস্ট বলতে হচ্ছে উনি আমাদের ইঞ্জিনিয়ারিং টিচার না, সম্ভবত ইংলিশ বা অন্য কোনো একটা সাবজেক্ট পড়াতেন, হিউম্যানিটির কোনো একটা সাবজেক্ট পড়াতেন। তো উনি আমাদেরকে একদিন জিজ্ঞেস করলেন যে তোমরা আসলে কে কি হতে চাও, এই কোয়েশ্চেনটা করলেন। সো আমি মানে ফিউচারে কে কি হতে চাও, সো আমি ওনাকে বললাম যে স্যার আমি আসলে ভালো মানুষ হতে চাই। সো উনি এটাকে প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট করলেন যে হ্যাঁ তুমি ইঞ্জিনিয়ার হও বা যাই হও, ভালো মানুষ হও। এবং ওনার কিছু কথাবার্তা, এই যে আমি বুয়েট থেকে পড়ে বের হয়েছি, মনে হয় 40টা সাবজেক্টে 2 ঘন্টা 3 ঘন্টা করে কত ক্রেডিট, 160 ক্রেডিট না কত ক্রেডিট পাস করে বের হয়েছি, আমাকে বললে আমি এখন কিছুই লিখতে পারবো না, বাট আই উইল রিমেম্বার দোজ পিপল যারা কিনা আমাকে ফিল করিয়েছে। মায়া অ্যাঞ্জেলো কিন্তু একটা কথা বলেছিলেন যে পিপল উইল ফরগেট হোয়াট ইউ সে, হাউ ইউ সে, দে উইল রিমেম্বার হাউ ইউ সে ইট, হাউ ইউ মেক দ্য ফিল। সো আমাকে কিভাবে ফিল করেছিল, নটর ডেমে ওই জিনিসটা হয়েছিলেন যে আমরা যখন প্রথম ক্লাসটা করি ফিজিক্সের, সুশান্ত স্যার আমাদের ক্লাস নিতেন, তোমাদেরকে পেয়েছে না? সুশান্ত স্যার কি করলেন, একদিন আমাদেরকে পরীক্ষা নিলেন, ক্লাস টেস্ট, এবং নটর ডেমের ক্লাস টেস্টটা খুবই ইম্পর্টেন্ট। নেওয়ার পরে উনি সবাইকে খাতা দিলেন, 100-র মধ্যে কেউ 70 কেউ 80। ক্লাসের শুরুতে খাতা দিলেন, পুরা ক্লাসটা নিলেন। ক্লাসের শেষে এসে উনি বললেন যে তোমরা যে পড়ালেখা করবা, নটর ডেমে পড়ছো, সামনে তোমরা আরো বড় বড় জায়গায় যাবা, এইটার সাথে সততাটাও খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। কেন? তোমাদের মধ্যে 3 থেকে 5 জন, আমার সংখ্যাটা মনে নেই, এর খাতায় আমি যোগ করার পরে যে নাম্বারটা হয়েছে তার থেকে 10 নম্বর বেশি লিখে রেখেছি। আমরা কিন্তু ছোটোবেলাতে খাতা পর পরে যোগ করে দেখতাম স্যার ঠিক আছে কিনা। বলল যে এই 3 জন বা 5 জন থেকে একজন এসে শুধু আমাকে বলছে স্যার আমার নাম্বার বেশি লেখা আছে, বাকিরা কিন্তু বলে নাই। আমার কাগজে, আমার শিটে কিন্তু অরিজিনাল নাম্বারটাই লেখা আছে।
সো তোমাদেরকে এই সততাটা শিখতে হবে। তখন সবাই দৌড়ে আসলো যে স্যার আমারটাও বেশি আসছে, স্যার বলছে ঠিক আছে, এখন আমি ওটা আমার সমস্যা না, আমাকে বলা লাগবে না, আমার খাতায় ওটাই আছে। বাট এই যে লার্নিংটা, এই যে টিচিংটা, দিস ইজ হাউ টিচার ক্যান ক্রিয়েট অ্যান ইম্প্যাক্ট। একজন টিচার পক্ষে সব সম্ভব না, সবাই মিলে তার যার যার দায়িত্বটা যদি পালন করে, যে আমি একজন স্টুডেন্টকে তার ফ্রাস্ট্রেশনের ব্যাপারটা যদি ধরিয়ে দিই, যে যারা ফার্স্ট ইয়ার ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা আছে তাদেরকে এই গাইডেন্সটা দেওয়া যে হ্যাঁ তুমি তোমার চাকরি ক্ষেত্রে প্রবেশ করবে, ইট ইজ নট অ্যাবাউট গেটিং দ্য জব। কেউ আজকে ভালো চাকরি পাবে, কেউ 2 মাস পরে পাবা, কেউ যেখানে চাচ্ছ পাবা, কেউ পাবা না। বাট লাইফ ইজ লাইক দিস। তোমার পুরা লাইফটা চিন্তা করা হবে, তোমার পুরা লাইফের প্যারাডাইমটা, নট ইন আ স্পেকট্রাম অফ 1 year। তোমার পুরা লাইফটা যখন তাকাবা তখন তুমি দেখবা যে হোয়াট আই হ্যাভ ডান, হাউ আই হ্যাভ লিভড। সেই জায়গাতে আসলে 6 মাস বা 1 বছর কতটা গুরুত্বপূর্ণ, খুব একটা গুরুত্বপূর্ণ না। বাট আমি যেন বিকামিংয়ের দিকে যেতে থাকি। সো ইট ইজ নট হোয়াট আই অ্যাম, ইট ইজ হোয়াট আই এম বিকামিং। আমি কি হচ্ছে, আমি কোন দিকে যাচ্ছি, এটাই কিন্তু একটা ব্যাপার। এই কথাগুলো টিচারদের একটা বলার দায়িত্ব চলে আসে, স্টুডেন্টদেরকে এই গাইডটা দেওয়ার দায়িত্বটা চলে আসে। কিন্তু আমাদের একাডেমিক সিস্টেমে প্রচুর পরিমাণে স্টুডেন্ট, টিচার, একজন টিচারকে আসলে কেন দোষ দেবো আমরা? একজন টিচার, আমি জানি যে বাংলাদেশের সবচেয়ে ভালো যে ভার্সিটিগুলো, এই জায়গাগুলোতে একজন টিচারকে যে পরিমাণে ক্লাস দেওয়া হয়, আমাদের টিচার সংকট দেখা যায় যে এর থেকে 1.5 গুণ 2 গুণ টিচার দরকার নাই। যারা আছে তাদের মধ্যে কেউ হয়তো এই মুহূর্তে বাইরে পড়তে গিয়েছে, দিস ইজ এ প্র্যাকটিক্যালিটি, এবং তাকে আরও অনেক জিনিসপত্র সামলাতে হচ্ছে, টিচার সংকট। সো তার পক্ষেও তো আসলে অনেক সময় সম্ভব হয়ে পারে না। সো ইটস আ সোশ্যাল প্রবলেম। আমি একটা জায়গা দিয়ে এটাকে সলভ করতে পারবো না, আমাকে অনেক জায়গাতে একসাথে কাজ করতে হবে। ট্রু ভাইয়া, ট্রু ভাইয়া। অনেক ভাল লাগলো আসলে, হচ্ছে অনেকগুলা টপিক নিয়ে আমরা কথা বললাম, বাট আমাদের যেহেতু টাইম কনস্ট্রেন্টও আছে, আমরা আজকের এপিসোডের শেষের দিকেও চলে এসেছি। তাও ভাই আমি লাস্টে হচ্ছে আপনাকে একটা রিকোয়েস্ট করব, ভাইয়া আপনার লাইফ থেকে যে এক্সপিরিয়েন্সগুলো আপনার হয়েছে, সেখান থেকে যদি আমাদের অডিয়েন্সের জন্য, আমাদের প্রাইমারি অডিয়েন্সের মধ্যে স্টুডেন্টরা আছে, ইয়াং প্রফেশনালসরা আছে, সো তাদের জন্য যদি হচ্ছে ডুজ অ্যান্ড ডোন্টস বলতে বলি, যেটা আপনার মনে হয় যে কি করবে, আর হচ্ছে কি আপনি বলবেন যে না একদমই করা যাবে না, তাহলে আপনি কি বলবেন? সো সেভারাল থিং আমি বলবো যে ডু, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লার্নিং হাউ টু লার্ন। মানে শুধু শিখলে হবে না, কিভাবে শিখবো, কোন মেকানিজমে শিখবো, এইটা একটা শেখার ব্যাপার। এইটা আমরা অনেকে মিস করি। আমাদের সবার সামনেই সমান পরিমাণে রিসোর্স, অ্যাক্সেস টু দ্য ইনফরমেশন, কিন্তু এই জায়গাটা মিস করি। দেন হচ্ছে যে ডেভেলপ দ্য কমিউনিকেশন স্কিল, ইররেসপেক্টিভ অফ আমি ডাক্তার হচ্ছি, ইঞ্জিনিয়ার হচ্ছি, উদ্যোক্তা হচ্ছি, যাই হচ্ছি, কমিউনিকেশন স্কিল ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এবং নাম্বার 3 হচ্ছে ডেভেলপ দ্য লিডারশিপ স্কিল। এটাও এখনকার যুগে গুরুত্বপূর্ণ, কারণ উই নিড লট অফ লিডার্স। লিডার মানে এইটা না যে আমাকে মন্ত্রী হইতে হবে অথবা আমাকে কোম্পানির সিইও হতে হবে। লিডার ইজ, তুমি তোমার ফ্যামিলিতে একটা লিডার হতে পারো, তুমি তোমার সোসাইটিতে একটা লিডার হতে পারো। দিজ আর দ্য ডুজ, যে জিনিসগুলো করতে হবে। এবং যে জিনিসটা একদম করা যাবে না, বাদ দিয়ে ফেলতে হবে, এইটা আমরা একটু আগে আলোচনা একবার করে আসছি, এটাকে আমি আবার রিপিট করি, বাট খুব স্ট্রংলি বলি, ডোন্ট চেজ শর্টকাটস। শর্টকাট পার্সু করা যাবে না। লং টার্মের দিকে দৃষ্টি রাখতে হবে, নিজেকে লং টার্মের জন্য তৈরি করতে হবে, এবং শর্টকাট মেকানিজমগুলো দেখলেই এগুলোর পিছিয়ে ছোটা যাবে না। দিস ইজ শিওর শর্ট টু ফেলার আলটিমেটলি অ্যাট দ্য এন্ড। ঠিক আছে, সো এই কাজটা করা যাবে না। আমি আরও অনেকগুলো বলতে পারি, কিন্তু আমার মনে হয় যে এই একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে শর্টকাটের পিছিয়ে না ছুটে, আমি শর্টকাটে একটা বই পড়লাম না, বইটা না পড়ে আমি চাইলাম একটু সামারি পড়ে গেলাম, আমি একটা কোর্স পুরাটা করলাম না, আমি চাইলাম একটু চোথা বা ওই নোটটা পড়ে করে গেলাম। ঠিক আছে, আমি একটা ট্রেনিং না করলে ফাঁকি দিলাম। এই যে ফাঁকির যে রাস্তাগুলা, এই রাস্তাগুলোকে বন্ধ করে ফেলতে হবে, নিজের স্কিল ডেভেলপ করতে হবে এবং লং টার্মে চিন্তা করতে হবে। এবং লং টার্ম যে জিনিসটা কঠিন, সময় লাগে, সেটা করতে হবে। এটা আমার ফাউন্ডেশনকে স্ট্রং করবে, ফিউচারের জন্য রেডি করবে, আমাকে যে কোনো পরিস্থিতির জন্য আমি হতাশ হব না, আমি ফ্রাস্ট্রেটেড হব না, তখন আমার এই প্রবলেমগুলো অটোমেটিক দূর হয়ে যাবে। সো দ্যাট আই উইল স্টার্টেড, ডোন্ট চেজ শর্টকাটস। খুবই খুবই ভ্যালুয়েবল অ্যাডভাইস অ্যাকচুয়ালি। আমি আর্জ করবো আমাদের ভিউয়াররা যারা আছেন, যদি আজকের এই এপিসোড থেকে যে যে জিনিসগুলো আপনার মনে হয়েছে ইম্প্যাক্টফুল এবং পাওয়ারফুল মোমেন্ট যেগুলো মনে হয়েছে, সেগুলো যদি হচ্ছে একটু নোট ডাউন করতে পারেন, খুবই ভালো হয়। যদি আমাদের সাথে শেয়ার করেন, আমাদের কমেন্টসে যদি দিতে চান, তাহলে আরও ভালো হয়। তাহলে একটা সেলফ অ্যাকাউন্টেবিলিটিও কাজ করলো, যে আমি এই জিনিসগুলো শিখেছি, সেটা সবার সাথে শেয়ার করলো, আমি নিজের মধ্যে এই জিনিসগুলো দেখতে চাই, তাহলে আরও ভালো হয়।
তো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই সময়টা দেওয়ার জন্য। এবং আজকের আলোচনাটা হচ্ছে আমার কাছে মানে পার্সোনালি যদি বলি আমার কাছে খুবই পাওয়ারফুল মনে হয়েছে, কারণ এখানে হচ্ছে বেশ কিছু অ্যাসপেক্ট আমরা হয়তো অনেক বেশি জিনিস নিয়ে আলাপ করতে পারিনি, কিন্তু আমরা যে কয়টা জিনিস নিয়ে আলোচনা করেছি সেগুলো কিন্তু খুবই প্রোফাউন্ড মনে হয়েছে আমার কাছে, এবং এখান থেকে আমরা অনেকে কিন্তু অনেকভাবে বেনিফিটেড হতে পারি। সো সেই জন্য ভাইয়াকে আবারও থ্যাঙ্কস আজকে আমাদের সাথে এই সময়টা দিয়েছেন। রাতুল, আমাকে ইনভাইট করার জন্য। উৎকর্ষ রকমারি গ্রুপ এবং সবার সফলতা কামনা করছি, এবং সেই সাথে তোমার লাইফ অনেক সুন্দর হোক, ভালো থাকো, এটাই আশা করছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সবাইকে।